তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বিষয়ে যে সমস্ত প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো দিয়েই তৈরি আজকে আমাদের স্পেশাল বাংলা সাজেশন ভিডিও। প্রথমতই তুমি তোমার বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 150 বের করো, অর্থাৎ 150 পেজ বের করো। দেখো এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কোন কোন বিষয় তোমাদের পড়তে হবে। ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, 21-এর কবিতা, 21-এর তাৎপর্য, নানান দেশে নানান ভাষা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা। তবে স্কুল ভিত্তিক কিন্তু এই সিলেবাস একটু চেঞ্জ হতে পারে, বুঝতে পারলে। এরপরে দেখো মাকুর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ভাষা চর্চায় বাংলা ভাষার শব্দ। তো স্কুল ভিত্তিক সিলেবাস চেঞ্জ হতে পারে, তোমরা অবশ্যই স্কুলে দেখে নেবে যে তোমাদের সিলেবাসে কতটুকু আছে। তো আমি কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা সাজেশনই দেবো, তোমার যতটুকু লাগবে তুমি অবশ্যই দেখে নেবে। এবার চলে আসছে নাম্বার বিভাজনে। দেখো এর পাশের পেজেই সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে নাম্বার বিভাজন। গদ্য থেকে 1 নম্বরের এমসিকিউ একটা হবে, এক কথায় উত্তর সেটাও একটা হবে, 2 নম্বরের কি একটা কোশ্চেন হবে, টোটাল নাম্বার থাকছে 4। কবিতা থেকেও দেখো একটা এমসিকিউ, একটা শর্ট কোশ্চেন অর্থাৎ এক কথায়, তারপরে 2 নম্বরের একটা প্রশ্ন, টোটাল নাম্বার 4। ব্যাকরণ থেকে দেখো 2টো প্রশ্ন এমসিকিউ, 3টে আবার এক কথায় উত্তর হবে, টোটাল নাম্বার কত আছে 5। সহায়ক পাঠ অর্থাৎ ওই যে মাকু যে বললাম, মাকু অর্থাৎ সেখানকার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে সেখান থেকে থাকবে 2টো প্রশ্ন, 2 নম্বর, টোটাল নাম্বার হচ্ছে কত 15। প্রথমত দেখো আমি এই বিষয়গুলোর সাজেশন দেব। এখানে যে বাকি টপিকগুলো আছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মাকুর, এটা বাড়িতে পড়ে নেবে, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে, অ্যান্সার করতে পারবে, রিডিং পড়ে নেবে, তাই হবে। এবার দেখো ভাষা চর্চা যেটা আছে বাংলা ভাষার শব্দ, এটা ব্যাকরণ পাঠ, এটা অবশ্যই পড়ে নেবে। চলো আমরা সাজেশন শুরু করি দেওয়া। প্রথমতই পৃষ্ঠা নাম্বার 1 বের করো। দেখো ছন্দে শুধু কান রাখো, অজিত দত্তের লেখা, খুব সুন্দর একটি কবিতা। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেটা হচ্ছে এখানকার সবগুলো শর্ট কোশ্চেন। তুমি কিন্তু নাম্বার বিভাজনও দেখলে যে শর্ট কোশ্চেনই সব থেকে বেশি আছে ফার্স্ট ইউনিট টেস্টে, তাই শর্ট কোশ্চেনের উপর সব থেকে বেশি গুরুত্ব দিবে। ওকে, এখানকার সবগুলো শর্ট কোশ্চেন কিন্তু পড়ে নেবে 1 থেকে একদম 5 পর্যন্ত, যেন মিস না হয়। তো ব্যাকরণের তাহলে সাজেশন দিলাম না, শুধু গল্পেরই দিচ্ছি। হ্যাঁ, এরপরে চলো পেজ নাম্বার 5-এ দেখো পাগলা গণেশ আছে, খুব সুন্দর একটি গল্প, খুব সুন্দর লাগে পড়তে, তাই না। এখানকার যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, প্রথমতই এখানকার একটা প্রশ্ন যেন মিস না হয়, সবগুলো সুন্দর করে পড়ে নেবে। ওকে, 2 নম্বরেরটা দেখো, 2-এর 1 নম্বরটা, সালটা ছিল 3589। এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়ে রাখবে। তারপরে দেখো 2-এর 5 নম্বর, ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন, কার উদ্দেশ্যে কারাই কথা বলেছিল, কোন কাজকে তারা বিকট শব্দ মনে করেছিল, এটাও কিন্তু পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো এর পরেরটা 6 নম্বরে, গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে, তার এই প্রশ্নে কি বলছে, তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 2-এর 8 নম্বর দেখো, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা কিভাবে পৃথিবী বাঁচানোর চেষ্টা করছিল, তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি, এটা কিন্তু ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে রাখবা, তোমাদের ইউনিট টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে চলো পরের কবিতাতে দেখো বঙ্গভূমির প্রতি, মাইকেল মধুসূদন দত্তের লেখা, খুব সুন্দর। 1-এর 2টো প্রশ্নই পড়বে, এখানে প্রশ্ন বিশেষ নেই। 2-এর 2টো প্রশ্ন দেখো, এ মিনতি করি পদে আর সে ধন্য নরকুলে, এই 2টো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। আর শর্ট কোশ্চেন অবশ্যই পড়ে রাখবে, মিস যেন না হয়। ওকে, এরপর চলে আসছি 21-এর কবিতা, দেখো আশরাফ সিদ্দিকের লেখা। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো, 10-এর 1 নম্বর অর্থাৎ পাখি সব করে রব, খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উদ্ধৃত অংশটি কার লেখা, কোন কবিতার অংশ, কবিতাটি তার লেখা কোন বইতে রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এরপরে দেখো 10-এর 4 নম্বর, সেই আমার দেশ, মাঠ, বন, নদী, 2 বঙ্গ মিলি 3টি অরণ্য, 5টি নদীর নাম লেখো, এটাও ইম্পর্টেন্ট। এরপরে দেখো 10-এর 7 নম্বর, ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব, সব বলতে এখানে কি বোঝানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপর দেখো 7 নম্বর, ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব, এটা খুব ইম্পর্টেন্ট, ছাড়া যাবে না। ওকে, 10-এর 8 নম্বর, তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর, সহস্র পাখি কাদের বলা হয়েছে। এরপরে দেখো এই 11-এর 2 নম্বর, সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠলো আকাশে। পরে 10-এর 2 নম্বর, কবিতাটির নামকরণের সার্থকতা। যদিও বড় কোশ্চেন আসবে না, কিন্তু প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, ফাইনাল পরীক্ষার জন্য পড়ে রাখতে পারো। অবশ্যই ইউনিট টেস্টে কিন্তু শর্ট কোশ্চেনই বেশি দেখলাম আমরা, তাই না। নাম্বার বিভাজনে এর পরের পৃষ্ঠায় চলে আসো। দেখো এই পার্টটা যে আছে, অর্থাৎ এই পৃষ্ঠাতে দেখো
পৃষ্ঠা নাম্বার 20-তে এই যে অংশটা, এই অংশটা অবশ্যই পড়ে রাখবে। এখান থেকে কিন্তু অনেক সময় শর্ট কোশ্চেন করা হয়, বুঝতে পারলে। এরপরে চলে আসো 21-এর তাৎপর্য, এটাও খুব সুন্দর, এটারই একটা অংশ, পড়ে রাখবে এটা। এরপরে চলে আসো আত্মকথাতে। আত্মকথা দেখো 26 পেজের প্রশ্নগুলো। 1 নম্বর রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের, এখান থেকে সবগুলো পেট্রোট, অয়েল পেন্টিং, রামকিঙ্করের ছবি, মূর্তি, অধিকাংশ ক্যারেক্টারিজম, খুব প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, একটাও ছাড়ার মতো না, সবগুলোই পড়ে রাখবে। এবার আসছে চারের দেখো 4টে প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। এই যে কী দিয়ে শিল্পী রামকিঙ্করের রঙের প্রয়োজন মেটাতেন, তারপরে এই যে 2 নম্বরটা, 3 নম্বরটা, 4 নম্বরটা সবগুলোই ইম্পর্টেন্ট। এরপর আসছে দেখো 1 নম্বর ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়, শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণের পরিচয় হয়েছিল কিভাবে, খুব ইম্পর্টেন্ট, ছাড়ার মতো না, অবশ্যই পড়বে। 4 নম্বর এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে, কাকে টানে, সাদামাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন, তাকে এই সুর টানে কেন, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অবশ্যই পড়ে রাখবে। এর পরেরটাতে চলে আসছে দেখো আঁকা লেখা। আঁকা লেখার মধ্যে এখানে বিশেষ করে এই বানান শুদ্ধ যেটা আছে, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ, এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট, অনেক সময় দিয়ে দেয়। তো তোমরা ব্যাকরণের জন্য অবশ্যই ভাষা চর্চাটাকে পড়বে, আর এই বইতেও যে ব্যাকরণগুলো আছে ব্যাকরণগুলো ভালোভাবে পড়ে নেবে। আমি ব্যাকরণ তেমন দিচ্ছি না, আমি মেন কবিতা বা গল্পের অংশগুলোই দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। এর পরের পেজে চলে আসো, দেখো এই প্রশ্নগুলো, এর মধ্যে এই যে দেখো এখানকার সবগুলো প্রশ্ন, অর্থাৎ 10-এর 1, 2, 3, 4, 5, এখানে 10টাই কিন্তু শর্ট কোশ্চেন, সবগুলোই পড়তে হবে, খুব মন দিয়ে পড়বে। দেখো কবি কখন ছবি আঁকেন, কখন তার ছড়া লেখার শুরু, 3টি শালিক কী করে, কে অবাক তাকায়, মাছরাঙা কী চায়, প্রজাপতিদের ইচ্ছা কী, গর্তে কে থাকে, চাঁদের পুরু দুধের স্বর কোথায় জমে, কারা কোথায় আ লিখেছে, কবি কোন বিষয়কে পদক পাওয়া মনে করেছেন, সবগুলো ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হিসাবে পড়ে নিও। প্রথম ইউনিট টেস্ট অবশ্য 15 নম্বরের, বেশি কোশ্চেন দেওয়াটাও ভালো না, কিন্তু একটা বিষয় মানো তো তুমি, যে কোথা থেকে প্রশ্ন করবে সেটাও বলা মুশকিল, তাই না। তার জন্য আমি বলবো যে যতগুলো দিচ্ছি সেগুলো পড়ো, পারলে টেক্সটটাকে বারবার রিভিশন দিয়ে দাও, কবিতা গল্পগুলোকে, দেখবে প্রশ্ন যেমন ধরনেরই আসুন না কেন তুমি দেখবে লিখতে পারবে। ওকে, এরপরে দেখো 11-র এই যে দেখো এই প্রশ্নটা, কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে, তারপরে দেখো 3 নম্বরটা, 11-3 নম্বর, 3টি শালিক ঝগড়া থামায়, কোন কবির কোন কবিতায় এমন 3 শালিকের প্রসঙ্গ অন্যভাবে আছে, মোস্ট ইম্পর্টেন্ট, ডাবল স্টার। এরপরে দেখো 4 নম্বর, মাছরাঙা পাখি কেমন দেখতে, সে মৎস্য ভুলে যায় কেন, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ডাবল স্টার। এরপরে চলো পরের গল্পে চলে আসছি, খোকনের প্রথম ছবি, বনফুলের লেখা। গল্পটা কিন্তু খুব সুন্দর, খোকনের প্রথম ছবি, বনফুল, লেখক যাই হোক খুব সুন্দর লেখা, অবশ্যই পড়বে। তো যে কোনো টেক্সট কয়েকবার পড়ে নেবে, তারপরে তার প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে, দেখবে সব পারবে, সব সোজা মনে হবে। তো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো 3-এর 1 নম্বর, ড্রয়িং শিখতে লাগলো খোকন, খোকন কোথায় ড্রয়িং শিখতো, আর প্রথম দিকে কী কী আঁকতো, এটাও খুব ইম্পর্টেন্ট। 3-এর 2 নম্বর, একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন, বেকুব কথা শব্দটির অর্থ কী, মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন। 3-এর 3 নম্বর, এগুলো সব নকল করা ছবি, কে কাকে কথা বলেছেন, নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়ে রাখবে প্রশ্নটা। ব্যাকরণ পাঠগুলো কিন্তু দেখবে অবশ্যই। ওকে, এবার দেখো পরেরটা যেটা আছে, যে কুতুব মিনারের কথা, সৈয়দ মুজতবা আলীর, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো চলো দেখে নেই। এখানে 3-এর 1 নম্বরটা, তার আগে বলি যে শর্ট কোশ্চেন হিসেবে যেটা ইম্পর্টেন্ট, 1-এর সবগুলো, এখানে যতগুলো প্রশ্ন আছে, কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন, কুতুব মিনারের নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন, তারপরে কুতুব মিনারের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিল, তারপরে দেখো এটা আছে মিনারেট বা মিনারিকা কি, মিনারের সঙ্গে পার্থক্য কোথায়, আহমেদাবাদ শহরটি কোন রাজার নাম অনুসারে হয়েছে, এই শহরটি কোন রাজ্যের রাজধানী, খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কুতুব মিনার পৃথিবীর শ্রেষ্ঠ মিনার, এই উদ্ধৃতাংশটির আলোকে মিনারটির 5টি বিশিষ্টতা উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট, খুব আসতে পারে, মন দিয়ে পড়ে নিও এটা। আর যেটা বলবো সেটা হচ্ছে মাকুর যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আছে, ওটা ভালো করে রিডিং করে পড়ে নিও, ওখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসবে। আর ভাষা চর্চা থেকে অবশ্যই ব্যাকরণগুলো দেখে নিও, আর এই বইয়ের যে টেক্সটের যে গ্রামারগুলো আছে, অর্থাৎ টেক্সচুয়াল যে ব্যাকরণ আছে, অবশ্যই এগুলো পড়ে নেবে, খুব মন দিয়ে পড়ো। অন্যান্য সব সাবজেক্টের সাজেশন কিন্তু আমি ইতিমধ্যে তৈরি করে দিয়েছি, প্লে লিস্টে পেয়ে যাবে, দেখে নেবে। আর খুব ভালো থেকো।